ইতিমধ্যে আওয়ামী লীগকে হারিয়ে ভারত নতুন করে আরেকটি দলকে বিপুল অর্থের বিনিময়ে তাদের দালাল হিসাবে নিয়োগ প্রদান করেছে। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ভারতের আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তারেক রহমান ভারতের কিছু শর্ত মেনে নিয়ে মুসলিকা দিয়ে তিনি এদেশে রাজনীতি করতে এসেছেন। এবং ডাক্তার শফিকুর রহমান স্যার নিজে বলছে ওদের পাশে আমরা আছি, ভাইবেন না ওরা একা। দেখেন সবাই জড়ায় গেল, কিন্তু বড় একটি দল কিন্তু কোনো কথা বললো না, চুপচাপ। আবার ওই পুলিশের ওই কথাটা আপনারা একবার মাথায় নেন, ও কোন দল করতো, ও কেন বললো আয় হাদির লাশ নিয়ে যা। ভিডিওতে ওই কর্মকর্তাকে উপহাসের সুরে বলতে শোনা যায়, আয় হাদির লাশ নিয়ে যা। তার এই কুরুচিপূর্ণ উক্তি সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা শহীদ হতে প্রস্তুত আছি, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আয় আয় হাদির লাশ নিয়ে যা, ভয়ঙ্কর কথা তো। এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক 4-5 দিন আগে। ভয়ঙ্কর খেলা তো। রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ রাজপথে আবারও বুলেটের শব্দ। যমুনা ভবনের ঠিক সামনেই যখন বিপ্লবীদের রক্ত ঝরে, তখন প্রশ্ন জাগে, কার ইশারায় এই বর্বরতা? অতি শীঘ্রই তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হয়ে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নেবেন, নিতে বাধ্য হবেন, কিছু করার নেই। মেজর ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই। ইসলামী ছাত্র শিবিরে যারা করে তারা পাগল কলিজা নিয়ে জন্মগ্রহণ করে, তারা বিড়ালের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে, তারা ছাত্র শিবির করতে পারে না। আমরা আজাদির সন্তান, জীবন দিব, কিন্তু চলে ভারতের কোন রাজ্যে রাষ্ট্রতে পরিণত হতে দেব না। তো সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত চেষ্টা করেই যাচ্ছে। দুটো স্ট্র্যাটেজি নিয়েছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট স্ট্র্যাটেজি। এখন কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি কি? সেটা হচ্ছে যে এই যে বন্ধুত্ব বৃদ্ধি। আপনারা জানেন যে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতেছে ভারত। তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে বর্তমানে ভারত বিপুল অর্থের বিনিময়ে নয়া দালাল হিসাবে বাংলাদেশের নিয়োগ প্রদান করেছে। ওরা চাইতেছে সংসদে যারা ব্যাংকের টাকা লুট কইরা এই দেশটাকে ভাই চুইসা নিয়ে গেছে, একদম চুইসা খায়া ফেলাইছে, তাদেরকে আবার সংসদে পাঠাইবার জন্য আপনাদের দাবি দেওয়া। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জুমা, জাবের এবং আরো অন্য অন্য ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মী আছে তাদের উপর হামলা হয়েছে। এই হামলার জন্য দায়ী করা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সাথে বিএনপির কিছু নেতাকর্মী এবং তার সাথে ভারতের র সংযুক্ত ছিল। তারা সকলে এক হয়ে তাদের উপর আক্রমণ করেছে এবং নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করেছে। ভিডিওর শুরুতেই আপনারা এ সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে আরো দেখেছেন যে একজন কুলাঙ্গার পুলিশ বলেছিল যে আয় হাদির লাশ নিয়ে যা, সে কি করে এই কথাটা বলল এবং কোন সাহসে এই কথাটা বলল, তার পেছনে কে বা কার হাত আছে, সেই তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। ভিডিওর শুরুতেই আপনারা এই সকল ভিডিওর অংশবিশেষ দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আয় আয় হাদির লাশ নিয়ে যা, এরকম একটা কথা গতকালকে সবাই শুনছেন। জানেন গতকালকে অনেক ইচ্ছা ছিল শহীদ হাদিকে নিয়ে কথা বলবো, কালকে যা ঘটছে তা নিয়ে কথা বলবো, কিন্তু এই ডায়লগটা শোনার পর পুলিশের মুখে এই কথাটা শোনার পর বুঝছেন শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে। আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে, আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো। হ্যাঁ ভাই, একতরফা অনেক বাজে কথা চলে আসতো, কারণ অনেক রাগ উঠছিল, অনেক রাগ, নিতে পারতেছিলাম না এই কথাটা। হায় হায়, উনি এটা কি বললো, কে পুলিশ জানি না কে পুলিশ, কিন্তু ফেসবুকে দেখলাম 5 তারিখের পরেই বোধহয় চাকরিটা পাইছে। সত্য মিথ্যা জানি না, কারণ আজকাল জানেন তো সব উল্টাপাল্টা নিউজ, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না। ওনার মেজাজ মর্জি যা দেখলাম, ওনার ভয়ঙ্কর রূপ যা দেখলাম, হায় হায়, আয় আয় হাদির লাশ নিয়ে যা। ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না হাদির লাশের ব্যাপারে? উনি নিশ্চয়ই কিছু জানে, ওনার কাছে তো লাশ আছে। হ্যাঁ, উনি নিশ্চয়ই কিছু জানে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয়। ভয়ঙ্কর কথা তো, এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক 4-5 দিন আগে। ভয়ঙ্কর খেলা তো। গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই, আপনাদের না সইতে পারবেন না। কেমন একটা মেয়ে যাকে আমরা জুলাই যোদ্ধাতে হিসাবে জানি, এই জুলাইতে আমরা দেখছি তাকে
সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়িটা মারছে। আমি দেখছি ভিডিওটা, আমার কাছে আছে। সে কি বলছে, তার দাবি কি? সে বলতেছিল আপনারা কেন মা বোনদের গায়ে হাত তুলতেছেন তাকে। ঠিক সেম কথাটা আরেকজন বলছে, ওনার নাম বোধহয় মহিউদ্দিন রনি। আহারে বেচারা, আমি আগেও দেখছি তাকে, কিন্তু দেখেন সে তারও একটাই দাবি ছিল, আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন। এটা বলার পর তারা ধাক্কা দিয়ে একটা গাড়ির চিপায় নিয়ে গেছে। আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা, আর সাংবাদিকের ক্যামেরা, হ্যাঁ ইউটিউবার ভাইরাল ছিল। ওইখানে ফেলা 4-5 জনের মিলা এই লাঠি দিয়া, এই শীতের দিনে এই লাঠি দিয়া বাড়ি দিলে কেমন লাগে বলেন? হাড্ডিতে যখন লাগে কলিজাটা ছিঁড়া যায় না? যায় তো। অন্যায় কি? হ্যাঁ, ওরা কি এখানে সরকার পতনের জন্য আসছিল? নিশ্চয়ই না। দাবি কি? শহীদ হাদির বিচারের দাবি, বিচারের দাবির জন্য আসছে, তো অন্য কিছু না। আরেকটা ঘটনা দেখে আমি অবাক হয়ে গেলাম। এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই, ওনার হাতে এই যে স্ট্যান্ড সহকারে, বুঝছেন, ওই যে ওনার মোবাইলটা দৌড়ায় যাইতেছে, একটা পুলিশ খামাকা পাটা আগায় দিল, সে ধাপ করে পড়ে গেল। ভাই বুকটা যায় এই পাথরের সাথে বাড়ি খাইল। তারপরও দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই, কারণ কি ওইটা তার রিজিক। এটা কি করলেন? আর এরকম খন্ড খন্ড অনেকগুলা ঘটনা। তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে, আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন। শরীরে লোম দাঁড়ায় যায় ভাই, লোম দাঁড়ায় যায়। ছেলেটা দাঁড়ায় আছে ভাই, সোজা সাজি এইভাবে দাঁড়ায় আছে, মাথায় টুপি, হালকা দাড়ি, পাঞ্জাবি পরা, চারিদিক থেকে পুলিশ মারতেছে, একটু টু শব্দ নাই, এভাবে দাঁড়ানো। একটা পুলিশ দৌড়ে আসছে, মানবিক পুলিশ দৌড়ে আসছে, আয়সা বুকে জড়ায় ধরছে। একজন মার্কেটের সামনে দাঁড়ায় আছে, হাতে মোবাইল, সে বলতেছে আমি এই মার্কেটের। এই যে মারতেছে মারতেছে মারতেছে, থামে না। আরো 2-3 জন আইসা ওই মাইরের মধ্যে আবার ঝাঁপায় পড়লো। মার্কেট থেকে লোকজন বাইরে বলতেছে ভাই মাইরেন না, উনি তো আমাদের মার্কেটের লোক। এ কার কথা শুনে? মানে ধৈর্য নিয়ে যাইতে হবে, দেখাইতে হবে কতগুলো আজকাল ধৈর্য আনলাম, হ্যাঁ দেখাইতে হবে। এই জিনিসটা যদি আপনারা ওই দিন দেখাইতে পারতেন, কোন দিন জানেন? যেদিন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়ায়া কিছু অযৌক্তিক দাবি, কি ভয়াবহ দাবি, কি শাকসুর নির্বাচন হইতে দিব না, শাকসুর নির্বাচন বন্ধ করতে চায়। যে নির্বাচনের দাবির জন্য গত 16 মাস নির্বাচন নির্বাচন নির্বাচন, ওই আগে যখন শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ঠিক তেমনি নির্বাচন নির্বাচন নির্বাচন। আর ওই নির্বাচন শাকসুর ওরা নির্বাচন করতে চায়, ওটা বন্ধ করতে হবে। এই জন্য নির্বাচন কমিশনের সামনে যায় দাবি দাওয়া নিয়ে দাঁড়াইছে। আরো কি দাবি? ওই যে দ্বৈত নাগরিক যারা, তাদেরকে নির্বাচন করতে দিতে হবে, ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দিতে হবে। সেই দিন যদি ওইখানে যায় পানি মারতেন, রাবার বুলেট মারতেন, ওই গ্যাস ট্যাস ছাড়তেন, এই লাঠি দিয়ে আরম পিটা দিতেন, তাইলে না বুঝতাম যে হ্যাঁ আপনারা এই দেশের পক্ষে। কারণ ওদের ওই দাবিগুলো তো ঠিক না, তাই না? ওরা চাইতেছে সংসদে যারা ব্যাংকের টাকা লুট কইরা এই দেশটাকে ভাই চুইসা নিয়ে গেছে, একদম চুইসা খায়া ফেলাইছে, তাদেরকে আবার সংসদে পাঠাইবার জন্য আপনাদের দাবি দেওয়া। সেদিন কেন আপনারা ঝাঁপায়া পড়লেন না? এখানে কেন ঝাঁপায়া পড়লেন? হ্যাঁ দেখেন কষ্ট লাগে, কতটা কষ্ট। শহীদ হাদির বউকে কেউ দেখে নাই। যেদিন শহীদ হাদিকে শেষ বিদায় দিবে, দাফন করতে নিয়ে যাবে, তার আগে উনি দেখতে গেছে, পর্দা দিয়া ঢাইকা নিয়ে গেছে, কোনো ক্যামেরায় যেন ওনাকে না দেখা যায়। সেই মানুষটি রাস্তায় এসে বসতে হয়েছে বাচ্চা কোলে নিয়া, তার স্বামীর দাবি নিছে, তার স্বামীর বিচারের দাবি নিয়া। আপনারা মনে করছেন ওই একটা ফ্ল্যাট দিয়ে দিবেন 1 কোটির, আর 1 কোটি টাকা ব্যাংকে দিয়ে দিছেন, বাস ওনার মুখ বন্ধ। এটা কি সম্ভব? না। এই দেশের লক্ষ লক্ষ যুবক ছেলের বুকের মধ্যে হাদি বুঝছেন বাইচা আছে, হাদি বাইচা আছে। ওই যে বলছেন না আয় হাদির লাশ নিয়ে যা, লাশ নিয়ে যা, হাদির কোনো লাশ নাই, হাদি বাইচা আছে এই ইয়াংদের বুকের ভিতরে। বুঝেন না? আপনারা কি মনে করছেন জানেন? আপনাদের হিসাব ছিল এই যে ইনকলাব মঞ্চে এরা কয়জন পিটায় পাটায়া বিদায় করে দেবো। কারণ কি জানেন? এই পিটানির মধ্যে, এই গ্যাস মারার মধ্যে, এই রাবার বুলেট মারার মধ্যে যদি ভুলে যে একটা লাশ পড়া যায়, তাহলে তো ভাই নির্বাচনটা পিছিয়ে যাইতো। এরকম কিছু একটা ঘটনা ঘটতো না, তাই না? এরকম ঘটনা কি ঘটাইতে চাইছিল কেউ? কারো আদেশ ছিল এরকম কিছু ঘটাইবার? এরকম প্রশ্ন করতেই পারি। কারণ কি জানেন? আপনারা মিডিয়ার গায়েও হাত তুলছেন, ওইখানে প্রচুর সাংবাদিকরা আপনারা পিটাইছেন। হ্যাঁ ভাই, আমার নিজের দেখা ভিডিও, ইচ্ছা মতো পিটাইছেন। যার জন্য দেখেন না সাংবাদিক ভাইরাও এখন রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে, স্লোগান দিতেছে আপনাদের বিরুদ্ধে। কেন? কারণ কি? কেন আপনারা তাদেরকে পিটাইলেন কেন?
এটার পিছনে কারণ কি ভাই জানেন? এদেরকে সরাই দিতে পারলে এখানে ইচ্ছা মতো একটা ঘটনা ঘটানো যাইতো। ওদের ওইগুলো তো ক্যামেরাগুলো তো ভাই প্রমাণ, ওই প্রমাণের ভয়ে অনেক কিছু হয়তো করতে পারতেছে না। এটা তো আমরা ভাবতেই পারি, এরকম নেগেটিভ চিন্তা তো আমরা করতেই পারি, কারণ আপনারা যেভাবে পিটাইছেন এইভাবে পিটানো ঠিক হয় নাই। 5ই আগস্টের পরে এরা কারা, এদেরকে তো আমরা চিনি। এই মুখগুলা 5ই আগস্টের পর আমাদের চেনা তো না। আমরা শহীদ হাদিকে হারাবার পর এদের মধ্যেই তো শহীদ হাদি খুঁজা পাই, এরাই তো শহীদ হাদিকে বাঁচায় রাখছে। এরা যদি মাঠে না থাকতো, এরা যদি চুপ হয়ে যাইতো, তাহলে শহীদ হাদির এই মামলা, এই কেস নিয়ে কেউ কথা বলতো? তাদের দাবি কি ছিল? যে এটা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা হোক। তার মানে কি জানেন? তাদের ভরসা নাই এই পুলিশের উপরে, যার জন্য কি এই পুলিশ এইভাবে পিটাইলো যে রাগ আমাদের উপরে ভরসা করস না, আমরা তো এই তদন্ত করতেছি, আসামি ধরার চেষ্টা করতেছি, তোরা জাতিসংঘের চাস। এই জন্য কি এরকম প্রশ্ন তো চলে আসে। কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন কোথায় আপনি জানেন? খুব গভীরভাবে যদি আপনি তাকান, দেখবেন যদি 4 জন 5 জন মারতে যাইতেছে, ঠিক তখনই দেখবেন 10 জন সামনে দাঁড়ায় যেতেছে। খেয়াল করে দেখেন, অনেকে থামাই দিতেছে, মারতে দিতেছে না। কিন্তু ওই পুলিশের মধ্যেই কেন তারা মারতে দিতেছে না? তারাও তো মারতে পারতো, তারা মারতে দিতেছে না কেন জানেন? এই জন্য মারতে দিতেছে না, ওরা কিন্তু চায় না এই অঘটনটা ঘটুক। তারাও তো মারতে পারতো, তারা কেন মারলো না? কারণ তাদের বিবেক আছে, তারা বিবেক দিয়ে চিন্তা করতেছে। আপনারা বিবেক দিয়ে চিন্তা করতেছেন না, আপনারা কারো হুকুম পালন করতেছেন, বুঝাই যাইতেছে। হ্যাঁ, আপনারা কারো হুকুম পালন করতেছেন, কিন্তু হুকুম তো পালন করতে চাইছিল গত সরকারের। একটা দৃশ্য মনে নাই? স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়া রয়েছে, এক পুলিশ বলতেছে একটারে মারি, একটা পরে আরেকটা সামনে থেকে দাঁড়ায় যায় স্যার। তখন জবাব ছিল না ওই স্বরাষ্ট্রমন্ত্রীর। হুকুম তো সেও পালন করতো, ওই পুলিশটা কি হুকুম পালন করতো না? থামাইতে পারছে? থামাইতে পারে নাই। কালকে কি আপনারা থামাইতে পারছেন? পারেন নাই। মাঝরাতের দিকে আমি সারা রাত ঘুমাই নাই জানেন, আমি এগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই কোন ভয়ঙ্কর খেলা। সাদিক কায়ুম জোড়ায় গেছে, সাদিক কায়ুম মাঠে নাই মারছে। এদিক থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তার ইস্তেহার নিয়ে ব্যস্ত ছিল সাংবাদিকদের সামনে। ওইখানেই খবর গেছে আব্দুল্লাহ জুবাইর গুলি লাগছে তার পায়ে। শোনার পরই ভাই ওখান থেকে ছুইটা চলে আসছে, সাদিক কায়ুম ছুইটা চলে আসছে। এবং ডাক্তার শফিকুর রহমান স্যার নিজে বলছে ওদের পাশে আমরা আছি, ভাইবেন না ওরা একা। দেখেন সবাই জড়ায় গেল, কিন্তু বড় একটি দল কিন্তু কোনো কথা বললো না, চুপচাপ। আবার ওই পুলিশের ওই কথাটা আপনারা একবার মাথায় নেন, ও কোন দল করতো? ও কেন বললো আয় হাদির লাশ নিয়ে যা? ও কেন জানে না হাদির লাশ মানুষের বুকের মধ্যে আছে? হাদি মানুষের বুকের মধ্যে আছে, জানে না কেন? ইয়াং জেনারেশন, এই দেশের যত ইয়াং জেনারেশন আছে, এই যে কিশোররা আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন এবং মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি বলে? তারা মনে করে তাদের একটা সন্তান হইলে ওই সন্তানের নাম রাখবে হাদি। তারাও কিন্তু মনে মনে হাদিকে ধারণ করে, বুঝেন না কেন? আর তার বিচার চাওয়ার জন্য তার ঘরের বউটা রাস্তায় নামে আসলো বাচ্চা কোলে নিয়ে। ওইখানে আপনারা এই ঘটনাগুলো ঘটাইতে পারলেন। ডাক্তার ইউনূস স্যার, দেখেন আপনার একটা ইমেজ আছে, সেই ইমেজের উপরে কিন্তু বিরাট আঘাত। এটা আমি জানি না আপনি চুপচাপ কেন আছেন, আপনি তো সবই দেখতেছেন অনলাইনে। আপনি যখনই দেখলেন হাদির বউ রাস্তায় চলে আসছে, তখনই তো আপনি তাকে ডাইকা ভিতরে নিয়ে চলে যেতে পারতেন এবং কথা দিতে পারতেন, হ্যাঁ এই জাতিসংঘের মাধ্যমে তোমাদের এই বিচারটা হবে, এই হাদির বিচার হবে জাতিসংঘের মাধ্যমে। এই কথাটা বইলা দিলে তো এত বড় ঘটনা ঘটে না স্যার। বুঝলাম না স্যার, কেন আপনি টায়ার্ড হয়ে গেলেন? আর আপনাকে ক্লান্ত দেখতে চাই না, আপনি তো সেই মানুষ 8 তলায় 9 তলায় সিঁড়ি বায়া উঠে গেছেন। হায় হায়, চিন্তা করেন স্যার, 8 তলায় 9 তলায় উঠছেন আর নামছেন, উঠছেন আর নামছেন। আর আপনার বাড়ির সামনে হাদির ওয়াইফ বসে রয়েছে তার বাচ্চা কোলে নিয়া, তার কাছে তো আপনি যাইতে পারতেন। যদি না যান তাকে তো ডাইকে আনতে পারতেন। এইটুক কাজ কেন করলেন না? এই দুঃখটা ভুলুম না স্যার, এই দুঃখটা ভুলুম না। শেষ কথা এইটুকু বলবো, দেখেন ওই যে পুলিশরা যে বাধা দিছিল, এরকম বিবেকবান পুলিশ ভাই সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এটা ভাইবেন না 2-1 জনকে নিয়ে সবাইকে বিচার করা যাবে না। ওখান থেকে ওদেরকে সরাইতে হবে কেন? ওরা তো ওই যমুনার ইট খুলে আনতে যায় নাই, ওরা তো বিচার চাইতে গেছে। অতটা কঠিন হওয়া ঠিক হয় নাই। অতটা কঠিন হওয়াতে কি হয়েছে জানেন? এই যে একটা ইমেজ তৈরি হয়েছে এতদিনে, এর মধ্যে দেখেন আর্মি ভাইরা অনেক ক্রিমিনাল ধরতেছে ভাই, অনেক আর্মস উদ্ধার হইতেছে। এগুলো কিন্তু পত্র পত্রিকা আসতেছে, নিউজে বলতেছে, কিন্তু নিউজ কয়জন দেখে? মানুষ যায় টক শো দেখতে, আচ্ছা দেখি বুদ্ধিজীবীরা কি বলে। ওরা তো এখানে হাসতেছে, খুশি ভাই, ওরা অনেক খুশি। এই পিটানের কারণে এই বুদ্ধিজীবীরা অনেক খুশি হয়েছে। ওদের একটাই কথা, যেদিন বড় দল একটা ইস্তিহার ঘোষণা করবে সেদিন কেন তারা ওইখানে ওই মব করলো? ওই মব করার পিছনে এই ইস্তিহারকে পচানো এবং একটা গন্ডগোল লাগায়া নির্বাচন বানচাল করা, এরকম কথাবার্তা, এরকম যুক্তি টুক্তি দিয়া নিজেরা খুব মজা নিতেছে যে যেভাবে পারে। কিন্তু কথা একটা সত্য, ঠিক নির্বাচনের আগে এই ঘটনাটা বিরাট বড় প্রশ্ন দেখা দিছে, নির্বাচন সঠিকভাবে হবে কিনা। কিন্তু আমি ভাই পজিটিভ মাইন্ডের মানুষ, পজিটিভ কথা ভাবতে চাই। এই ভাবনাগুলো আপনাদের সঙ্গে 2 মিনিটে শেয়ার করে বিদায় নেব। নির্বাচন ঠিক টাইমই হবে, সুন্দর নির্বাচন হবে। এর আগেও বলছি
2, 4, 10 জায়গায় 20 জায়গায় গন্ডগোল হইতেই পারে, ওইটা স্থগিত থাকবে, ওইটা পরে নির্বাচন হবে, নির্বাচন হয়ে যাবে সঠিক টাইমে। আর একটা কথা শুনতেছেন না যে সরকারি থাইকাই ওরা নির্বাচন করতেছে, এই নির্বাচন কারচুপি করা হবে, এরকম কথাবার্তা থাকবে। এগুলো আগে থেকেই বইলা রাখতেছে, পরে যেন জোর গলায় বলতে পারে যে আমরা তো আগেই বলছিলাম। আমার কথা হলো আগেই না বইলা এখন বলেন যে আপনারা নির্বাচন করবেন কিনা। হ্যাঁ, এই ব্যবস্থা যদি নির্বাচন না চান তাহলে 3 মাস আরো পিছান। ওই যে ডাক্তার ইউনূস স্যার বলছিল না বড় প্যাকেজ চাইলে আরো 3 মাস পিছাইতে, ওই জুনে যান, উনি আর একটু ব্যবস্থা করে দেখ, আপনারা যেন আর ওই প্রশ্ন না করতে পারেন, সেই সময় দেন। কিন্তু ওই সময় দিবেন না, আবার নির্বাচনও করবেন, আবার এই কথাও বলবেন সঠিক হবে না। এই যে পাটোয়ারির আসনে সেম কথাটা বলছে যে নির্বাচনে কারচুপি কইরা ওরা সিস্টেম কইরা জিতা চলে যাবে। সিস্টেম কইরা ফেলাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সাইজ কইরা ফেলাইছে, সাইজ। ও সাইজ তো কইছিল ওই পুলিশ অফিসার, কারো যেন টেলিফোনে কইতাছিল, হ্যাঁ স্যার সাইজ করে দিছি, সাইজ করে দিছি, মানে ওই যে ওইখানে যারা দাঁড়াইছিল ওদেরকে সাইজ করে দিছে। ওই সাইজের কথা শুই নাই, কিন্তু ওই 11 দল থেকে ডাক্তার শফিকুর রহমান স্যার ঘোষণা দিয়ে দিছে ওদের সঙ্গে আমরা আছি, হাদি আমার ছোট ভাই, হাদির বিচার আমরাও চাই ঘোষণা দিছে। সাদিক কায়ুম সেম ঘোষণা দিছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তো আছেই ভাই, তার কথা আর কি বলবো। হ্যাঁ ভাই, এই নির্বাচনের সবচেয়ে বড় সুপারস্টার আলোচনা এই মিডিয়া জগতের এই নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি তো ভাই হারাম করে দিছে, ঘুম হারাম করে দিছে। মাথার যে কয়টা চুল ছিল ওই কয়টা চুলও ভাই থাকবে না, এমন একটা অবস্থায় নিয়ে ঠেকায় দিছে। চিন্তা করছেন, একটা কুকুর রে লাথি মারছে, নেতা যখন হাইটা যাবে তখন কেউ একজন একটা কুকুর রে লাথি মারছে, ওই কুকুর রে খুঁজা বাই করছে সে। কারণ যে লাথি মারছে তার কারণে নাকি ওই কুকুরটা অপবিত্র হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? এবং ওই কুকুর রে আইনা সাবান দিয়া সে গোসল করাইতেছে। আর এই নিউজটা আমি দেখছি কোথায় প্রথম জানেন? ইন্ডিয়ান একটা চ্যানেলে তারা এই আলাপ করতেছে। চিন্তা করেন কোন পর্যন্ত পড়ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, একটা মাল রে ভাই, মাল, কঠিন মাল, চরম গুপ্ত, চরম গুপ্ত। এই গুপ্তের ভিতরে যে কি কি লুকায় আছে এক উপরওয়ালাই জানে। কয় আমি পাশ করলে স্বরাষ্ট্রমন্ত্রী হব। কেন এই কথা বলছে জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বুঝেন, এই এলাকায় তো সে ঘুরতেছে, এখানে যত চাঁদাবাজি আছে, যত ক্রিমিনাল আছে, সবই তো সে চোখে দেখতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এখানেই আগে অপারেশন চালাবে। তার মানে বর্তমানে যারা আছে সব সাবধান, ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। উনি হাইটা যাইতেছে, পুরা মিডিয়া উনার পিছনে পিছনে ঘুরতেছে, উনি যা বলে তাই নিউজ হয়ে যাইতেছে, তাই কন্টেন্ট হয়ে যাইতেছে। এই যে আমি আলোচনা করলাম, সুপার হিরো। বিদায় নিতে চাই, বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, কোনো কিছুতেই ঘাবড়াবেন না। সব জায়গায় সবাই লোক আছে ভাই। হ্যাঁ ভাই, সব জায়গায় সবাই লোক আছে। আপনার ডাইনের জন যদি হয় এই দলের, আপনার বামের জন হবে এই দলের, এটা মাথায় রাখবেন। ভিতরেও সেম অবস্থা। আমরা মানুষ, ওনারা মানুষ না। ওনাদের হয়তো খাকি পোশাক আছে, তার জন্য কি ওনারা মানুষ না? ওনারা যে মায়ের সন্তান, আমরা সেম একজন মায়েরই সন্তান। ওনাদেরও বিবেক আছে, আমাদেরও বিবেক আছে। ওনারা সবই তো দেখতেছে গত 16-17 মাসের ঘটনা। ওনাদের নিজের চোখে দেখতেছে না? দেখতেছে তো। দেখা ওনাদের বিবেকে যেটা সাড়া দিবে নিশ্চয়ই ভোটের দিন সেটা করবে। সেটারই প্রমাণ পাবেন, আপনারা প্রমাণ পাবেন। খালি উপরওয়ালারে ডাকেন, এই আল্লাহ আর এই কয়েকটা দিন পার করেন। এই কয়েকটা দিন কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন। অনেক রকম খেলা সামনে আসবে, সব খেলাই সামলাইতে পারবে ডক্টর ইউনূস স্যার। কেন পারবে জানেন? গত 17 মাসে দেশের ভিতরের খেলা, পার্শ্ববর্তী দেশের খেলা, যত রকম খেলা আছে সব খেলার মোকাবেলা করছে। আরেকজন কি মোকাবেলা করছে জানেন? জামাত ইসলাম। ওনারা 11 দল মোকাবেলা করছে। দেখেন, এই যে বড় দলকে মোকাবেলা করছে, মানে বিএনপি কে, আওয়ামী লীগ বিশাল বড় দল, তাকে মোকাবেলা করছে। পার্শ্ববর্তী দেশ তাকে মোকাবেলা করছে। এই যে 3টা ফ্রন্টের সাথে একা যুদ্ধ করতে আছে জামাত ইসলাম। একা না, উনার সাথে আছে 11 দল। শুনতেছি আমাদের চরমনাইর পীর সাহেব আসতে পারে। হ্যাঁ, আসতে পারে, আসা উচিত। কারণ এই যে ইসলামিক ঐক্যটা, এই ঐক্যটার চিন্তা চরমনাইর পীর সাহেবই আগে করছিলেন এই চিন্তাটা। তারপর হয়েছে কি জানেন? ওই যে ভুল বুঝাবুঝির কারণে বা কোনো এজেন্সির কোনো চালে পইরা একটু আলাদা হয়ে গেছে। আলাদা মানে চোখের আড়াল হয়ে গেছে, চোখের আড়াল মানে মিডিয়ার আড়াল হয়ে গেছে। কোনো আলোচনা নাই। আবার যদি আসে আলোচনা হইতে পারে। আমাকে যদি প্রশ্ন করেন, আমি মন থেকে চাই আসুক। হ্যাঁ ভাই, আসুক। ভুল বুঝাবুঝি হইতেই পারে ভাই ভাইয়ের সাথে, এটা মাইনা নিতে হবে। ভোটের দিন বিএনপি কি করলে কি ঘটবে? ডক্টর ইউনূস সরকার, জামাত, এনসিপি কিংবা জামাত জোট কি করবে? সবকিছু রেডি, সব হিসাব ক্লিয়ার, সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আপনি শুনলে অবাক হবেন যে কি ঘটবে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই অনিশ্চয়তা, বিএনপি ভোটের দিন ভোট চুরি করে কিনা, ভোট ডাকাতি করে কিনা। কেন্দ্র দখল থেকে শুরু করে বিএনপি রক্ত মাংসে যে অনিয়ম মিশে আছে, এটা তারা করে কিনা। তো সেখানে যদি তারা করে, তাহলে ইউনূস সরকার কি করবে, আর জামাত, শিবির, এনসিপি কি করবে, সব রেডি। দর্শক, হিসাব সোজা।
ইউনূস সরকার কিছুতেই কোনো ভোট ডাকাতি, ভোট চুরি, কারচুপি হতে দিবে না। ইউনূস সরকার বাধ্য বিএনপি ভোট চুরি করলে তার বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নিতে। তারা নিবে, বিএনপিকে কোনো ছাড় দিবে না। কেন ছাড় দিবে না? যদি ভোট ডাকাতি করার মিনিমাম সুযোগ, বাংলাদেশে লক্ষ লক্ষ কেন্দ্র আমরা বাদ দিলাম, একটা কেন্দ্রে যদি ভোট ডাকাতির কোনো সুযোগ বিএনপিকে প্রশাসন দেয়, সরকার যদি সেটা টলারেট করে, তাহলে একটা বিপ্লব ঘটবে। সেটা সামাল দেওয়ার কোনো সক্ষমতা ইউনূস সরকারের থাকবে না। তখন ইউনূস সরকারের উপদেষ্টাদেরও সে আওয়ামী লীগের মন্ত্রীদের মতো পালাতে হবে। বাংলাদেশে মুহূর্তের মধ্যেই ভয়ানক আন্দোলন দানা বাঁধবে এবং যেসব পুলিশ কিংবা প্রশাসনের লোকজন বিএনপিকে ভোট ডাকাতির সুযোগ দিবে, এদের দেখবেন যে কেউ অমুক জায়গায়, কেউ তমুক জায়গায় ঝুলে আছে। কারণ বিপ্লব হলে তো এরকম হয়, যেটা আমরা জুলাই আগস্টে দেখেছি। অতএব ভোট ডাকাতির সুযোগ দেওয়ার কোনো সাহস ইউনূস সরকার পাবে না। তাহলে যারা ভোট ডাকাতি করতে যাবে তারা প্রাইমারিলি সরকারের মাধ্যমেই ব্যবস্থার সম্মুখীন হবে। সরকার তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে নিবৃত্ত করবে। বিএনপির অনেকে অ্যারেস্ট হতে পারে নির্বাচনের দিন, কারণ ভোট চুরি করা এটা বিএনপির খাসলত, এটা তাদের রক্তের মাংসে মিশে আছে। বিএনপি হচ্ছে একটা চোরদের দল। তারা 10% চুরি করে, বিদ্যুতের তার চুরি করে, বিদ্যুৎ চুরি করে, বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানায়, তারা অর্থ পাচার করে। এই হচ্ছে বিএনপি। অতএব দেখেন, বিএনপি এমন দল 5 আগস্টের পর আমি দেখেছি নিশ্চিত ক্ষমতায় আসবে, বিএনপি নিশ্চিত জিতবে, তারপরেও তারা কারচুপি থামাতে পারেনি। যেমন 5 আগস্টের পর জানুয়ারির দিকে আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। সে আইনজীবী সমিতির নির্বাচনে জামাত বেশিরভাগ জায়গায় দুর্বল, তারপরও তারা ভুয়া ব্যালট পেপার বানিয়ে জিতিয়ে, বা বিএনপি 2 গ্রুপের মেকানিজম, 2 গ্রুপের গ্রুপিং, এগুলোতে জিততে তারা ভোট চুরি করেছে। এবং যেখানে প্রয়োজন নেই সেখানেও ভোট চুরি করে। 2006 সালে আপনারা দেখেছেন কিভাবে তারা ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে, প্রয়োজন ছিল না। কিভাবে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল, কিভাবে কেম হাসানকে সিইসি বানিয়েছিল, কিভাবে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়েছিল, এগুলো সব ছিল জালিয়াতি, ভোট চুরির মহা প্রজেক্ট, ভোট ডাকাতির মহা প্রজেক্ট। মাগুরের উপর নির্বাচনের কথা তো আপনারা জানেনি। অতএব আমরা আওয়ামী লীগকে ভোট ডাকাত বলি, আওয়ামী লীগের চাইতে বড় ভোট ডাকাত কিন্তু বিএনপি। আওয়ামী লীগকে বলি কারণ আওয়ামী লীগ একটা রিসেন্ট পাস্ট, এই জেনারেশন আওয়ামী লীগের একটা ভুক্তভোগী, কিন্তু বিএনপি এর চাইতে বড় ডাকাত, এটা ভুলে যাওয়া যাবে না। এই সম্ভাব্য ভোট ডাকাত অতীতে করেছে এবং সামনের নির্বাচনে ভোট ডাকাত হচ্ছে সম্ভাব্য ভোট ডাকাত বিএনপি। অতএব ইউনূস সরকারের ব্যবস্থার মুখে যদি না পড়ে, ইউনূস সরকার যদি তাদের কিছু না বলে, তাহলে জামাত, শিবির, এনসিপি, শিবির অ্যানাদার আর্মি, শিবির হচ্ছে আর একটা সেনাবাহিনী বাংলাদেশের। দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ। এবং জামাতের আমির আগে বলেছেন কবজি ছিঁড়ে ফেলতে হবে। অতএব ভোট ডাকাতিকে সহ্য করা হবে না। অন দি আদার হ্যান্ড, আপনি হাসি পাবে আপনি শুনলে এবং অবাক হবেন যে বিএনপির হাইকমান্ড সন্দেহ করছে যে ভোটে কারচুপি হতে পারে। এখন জামাত ভোট কারচুপি করবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। তাহলে এটা কেন বলছে? কারণ বিএনপি ভোটে হারবে, হারার পরে বলবে কারচুপি হয়েছে, হারার পরে বলবে যে জামাতকে আমেরিকা ক্ষমতা এনে দিয়েছে, যেরকম ডাকসুর ক্ষেত্রে বলেছিল। কিন্তু 2-3 দিন বলে ঠান্ডা হয়ে যাবে। এইসব অযাচিত কথা বলেন, সমস্যা নেই, এটা আপনার মজা পান, কিন্তু আপনারা যে ভোট চুরি, এটা হচ্ছে রিয়াল কথা। এবং ভোট চুরি করতে যদি আসেন, ভোট ডাকাতি করতে, তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে। এর মানে আপনারা যদি ওখানে মারামারি বাঁধাতে চান, সরকার যদি সামাল দিতে না পারে, তাহলে জামাত, এনসিপি মারামারি করবে। আর জামাতের সাথে শিবিরের সাথে মারামারিতে আপনি পারবেন না, সেই শক্তি আপনার হয়নি। কখন কিভাবে আপনার কি হয়ে যায় আপনি টেরও পাবেন না, চোখে ধোয়া দেখবেন। অতএব যারা ভোট ডাকাতি করতে আসবেন, তারা বাড়ি থেকে মাপ চেয়ে আসেন। এটা হচ্ছে লোকাল কেন্দ্রভিত্তিক হিসাব। জামাত প্রত্যেক কেন্দ্রে লোক রেডি রাখবে। মারামারি বাদলে কি করতে হবে, আশেপাশের বাড়িতে বা বিভিন্ন জায়গায় লাঠি ছোটাও জমা থাকবে। অর্থাৎ ফাজলামি করতে আসবেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, যদি অনেক জায়গায় বিএনপি এভাবে ভোট ডাকাতি করতে পারে সাকসেসফুলি, তাহলে নির্বাচন শেষ হওয়ার পর, ফলাফল ঘোষণার আগেই ওই নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন হবে। সবাই শাহবাগে জড়ো হবে, রাজধানী লোকে লোকারণ্য হবে, ওই নির্বাচন ইউনুস বাতিল করতে বাধ্য হবে। এবার কারচুপি কোনো নির্বাচনের মাধ্যমে কোনো পাওয়ার ট্রান্সফার করা যাবে না। অতএব ভোট ডাকাতির ফল কিছুতেই ডাকাতি করে কেউ ক্ষমতায় আসা নয়। ভোট ডাকাতির ফল হচ্ছে যারা ডাকাতি করতে দিবে এবং যারা করবে তাদের কপালে বিপদ আর বিপদ। কারণ দেয়ার আর জামাত, শিবির আর এনসিপি, যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তারা তো বেঁচে আছে, হাসনাতরা তো বেঁচে আছেন, গাজীরা তো আছেন, সাদিক কামরা তো আছেন। অতএব টেনশনের কিছু নেই। এবং প্রশাসন যে এখনো পক্ষপাত করছে, এটাও জামাত, এনসিপি অভিযোগ করছে যে
যেমন তারেক রহমান নিজেই আচরণবিধি লঙ্ঘন করছেন, অথচ এটা জিজ্ঞেস করার মতো সাহস কারো নেই। তারেক রহমানকে একটা শোকজ দেবে এটা বলার মতো সাহস কারো নেই। তারেক রহমানকে আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে, কিন্তু জনগণ এই অ্যাডভান্টেজ দিবে না। ফলাফলে বুঝবেন মজা। তারেক রহমান 2টা আসন নির্বাচন করছেন, এক জায়গায় হারবেন, আরেক জায়গায় জিততে পারেন, সম্ভাবনা আছে। সেখানে কিন্তু হেরেছিলেন। প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন। প্রশাসন ব্যর্থ হলেই জামাত এনসিপির অ্যাকশন শুরু হবে, এটাই নির্বাচনের পর ঘটবে। ব্যর্থ না হলে প্রশাসন কন্ট্রোল করতে পারলে তার কোনো ঝামেলা নেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, ধর্ম ওটা ভোট চেয়েছেন। মূল পয়েন্ট হচ্ছে এটা হাসনাতরা যা বলে সেটা করে, আর কোনো কথা বলে সেটা বাস্তবায়ন করার মতো যদি কেউ থেকে থাকে হ্যাডামলা, তাহলে বর্তমানে এখন হাসনাত আব্দুল্লাহরই আছে। অতএব বিএনপির ভোট চুরির কোনো সুযোগ থাকবে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।